পতিত সরকার প্রায় ৩ বছর আগে হুট করে একটা নিয়ম চালু করলেন যে বৈধ ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে। এতে লক্ষ লক্ষ প্রবাসীরা পড়েছেন বিপাকে। কারণ তখন ৫ বছরের জন্য পাসপোর্ট দেওয়া হতো। পাসপোর্ট অ্যাপ্লাই করলে পুলিশ ভেরিফিকেশনের নামে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। দেখা গেছে ৬ মাস ৮ মাস এবার ১ বছর লেগে যায়। পাসপোর্ট পাওয়ার পর দেখা গেল ২-৩ বছরের ভিতরে পাসপোর্টটা আবার এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। আবার বয়স্ক অনেকে আছেন যে যারা হাই কমিশনে সফর করে সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে সমস্যা। তাছাড়া একটা পরিবারের মধ্যে ৫-৭ জন যদি সন্তান থাকে, তারা বিভিন্ন টাউনে আছে, ওখান থেকে আবার একত্রে হয়ে হাই কমিশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেবে, পাসপোর্ট কালেকশন করবে, এরপরে আবার পাওয়ার অফ অ্যাটর্নি জানাবে। মানে নানান ঝামেলায় ছিল। এবং বিশেষ করে যারা বয়স্ক 70, 75 বা 80 ইয়ার্স, তাদের জন্য অনেকটা ইম্পসিবল ছিল। আমি তো এই প্রফেশনে থাকার কারণে মানুষের বিড়ম্বনাটা দেখেছি। অহরহ টেলিফোন কল পেতাম। অনেকে কেঁদেছেন যে এত কষ্ট করে সারা জীবনের সঞ্চয়, ইনকাম, আর্নিং বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি, ব্যারিস্টার সাহেব দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু সম্পত্তিটা আমি এখন হস্তান্তর করতে পারতেছি না, দানও করতে পারতেছি না, অথবা বিক্রিও করতে পারতেছি না। এমনভাবে করা হয়েছিল। এইটা নিয়ে প্রচুর ক্যাম্পেইন হয়েছে। এই নিউজটা যখন আমার কাছে আসে আনুমানিক ৩ বছর আগে, তখন অনেক চ্যানেলে লিড নিউজ করাবার চেষ্টা করেছেন এবং কমিউনিটিতে একটা জনসচেতনতা পেয়েছে। এরপরে অনেক সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, টক শো হয়েছে, এরপরে বিভিন্ন আলোচনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রায় ১০ থেকে ১৫টা টক শোতে অ্যাটেন্ড করেছি, প্রায় ১০ থেকে ১৫টা সিমিলার সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম, মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। কমিউনিটির অনেক নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন, দাবি জানিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, বাংলাদেশ থেকে আসলে এখানে কথা বলেছেন, কেউ কিন্তু কর্ণপাত করে নাই। বাংলাদেশের একটা প্রভাবশালী জাতীয় দৈনিকে আমি বিস্তারিত এ ব্যাপারে আর্টিকেল লিখেছি। এরপরে গত বছর যখন আমি দেশে গেছিলাম, তখন বাংলাদেশে একটা প্রেস কনফারেন্স করেছি। বাংলাদেশের মেইন প্রধান নিউজ পেপারগুলো অত্যন্ত ফলো করে নিউজটি প্রকাশ করেছে। বিবিসি বাংলা সার্ভিস সিলেট প্রেস ক্লাবের সেক্রেটারির মাধ্যমে আমার টেলিফোন নম্বর নিয়ে টেলিফোনে আমার সাক্ষাৎকার নিয়েছে। মোটামুটি একটা সাড়া জেগেছিল। কিন্তু এই যে বললাম, সরকারের সদিচ্ছা ছিল না, কারণ তারাই তো এই খড়গটা নামিয়ে দিয়েছিলেন, সমাধান করতে চান নাই। এবার যখন ২ মাস সফর করলাম বাংলাদেশে, আসার আগে একটু হঠাৎ করে মনে হলো যে একটাবার চেষ্টা করে দেখি, কারণ এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট সরকারে বা পাওয়ারে নেই, অন্তর্বর্তীকালীন সরকার পাওয়ারে আছেন। তো আমি আর বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান সাহেব, আইন উপদেষ্টার সাথে দেখা করলাম। তো সেখানে গিয়ে আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্টকে পেয়ে গেলাম। তারাও আমাদের কথা শুনলেন এবং কিছুটা ইনডাইরেক্টলিও সায় দিলেন। তো প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা প্লাস প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, তো উনি ছিলেন রেলিভেন্ট উপদেষ্টা। তো তার সাথে আমরা কথা বললাম, তাকে আমরা কনভিন্স করার জন্য বিভিন্ন পয়েন্ট যুক্তি তুলে ধরলাম এবং উনি আশ্বস্ত হলেন এবং বললেন যে এটা আমি করে দেবো, আপনারা কি লাগবে একটা খসড়া বা ড্রাফট আমাদেরকে দেন। তো আমরা মোটামুটি অত্যন্ত খুশি হয়ে বের হয়ে আসলাম। তবে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমি আর অলিউল্লাহ নোমান সাহেব, সাংবাদিক অলিউল্লাহ নোমান সাহেব যখন সচিবালয় থেকে বের হয়ে আসলাম, তখন আমরা মনে মনে বলছিলাম একে অন্যকে যে উনি তো বলছেন যে করবেন, কিন্তু আদৌ কি করতে যাবেন বা করবেন? কারণ বাংলাদেশের তো নেতা নেত্রী বা মন্ত্রী মিনিস্টার অনেক কথা বা অনেক ওয়াদা দেন, কিন্তু পরবর্তীতে ক্যারি অন করেন না। তারপরেও আমরা আশাবাদী ছিলাম। তো আমি ওখান থেকে সিলেটে গেলাম, সিলেট থেকে আবার 3 দিনের সফরে হংকংয়ে গেলাম। হংকং থেকে সফর করে যখন লন্ডন 21 জানুয়ারি হিথ্রোতে ল্যান্ড করলাম, তখন মোবাইলটা অন করার সাথে সাথে একটা মেসেজ পেলাম আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আমাকে মেসেজ দিয়েছেন যে ল অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল স্যার হ্যাজ ইনস্ট্রাক্টেড মি টু টক টু ইউ আর্জেন্টলি, কুড ইউ প্লিজ লেট মি নো ওয়েন ইউ ক্যান স্পিক টু মি। তখন লন্ডনের সময় হচ্ছে সন্ধ্যা 8টা এবং বাংলাদেশে রাত 2টা। তখন তো কথা বলার সুযোগ নেই। আমি সাথে সাথে মেসেজ দিলাম যে আই গট ইউর মেসেজ ওয়েন আই ওয়াজ অন দ্য স্কাই ফ্লাইং ফ্রম হংকং টু লন্ডন, সো আই উইল কল ইউ ব্যাক টুমরো। তো পরের দিন ওনার সাথে আলাপ করলাম। তো উনি বললেন যে আসিফ নজরুল স্যার অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন যে এটা করতে যাচ্ছেন, করতে চান,
আপনি প্লিজ এটার ড্রাফট বা আপনারা কী চান একটা ব্যাখ্যা এবং ড্রাফট দেন। তো আমি ওনাকে বললাম যে আসলে আমি তো লন্ডনে আসছি, একটু ব্যস্ত আছি, হয়তো 2-3 দিন ব্যস্ত থাকবো, আমি পাঠাচ্ছি শুন। তো আমরা মোটামুটি অন্য ব্যস্ততা রেখে গত শুক্রবারের আগের শুক্রবারে একটা আমাদের প্রস্তাবনা ইন্ট্রোডাকশন এবং খসড়া বা ড্রাফট আমরা পাঠালাম ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে যথাযথ জায়গায়। তো গত বৃহস্পতিবার 30শে জানুয়ারি শুনতে পেলাম যে তারা অলরেডি সার্কুলার জারি করে বিদেশস্থ দূতাবাসগুলোতে বা এমবেসিগুলোতে তারা জানিয়ে দিয়েছেন এবং বৃহস্পতিবারেই পেয়ে বার্মিংহাম সহকারী হাই কমিশনার মহোদয়ের অফিস তারা ওটা তাদের ওয়েবসাইটে আপডেট করে পুরো নির্দেশনা আলোকে তারা নিয়মকানুন ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। এবং একজন সাংবাদিক লন্ডনস্থ হাই কমিশনে যোগাযোগ করেছেন কনসুলার সেকশনের সাথে, তারাও বলেছেন যে আমরা পেয়েছি এবং সুন আমরা এটা আপডেট করব। বাই দিস টাইম মোটামুটি সবাই আপডেট করে ফেলছেন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনও আপডেট করে ফেলছেন। তো সবচেয়ে ভালো লাগছে যে এই নিয়মটা করার কারণে মোটামুটি লক্ষ লক্ষ প্রবাসীরা পরিত্রাণ পাবেন। আগে ছিল ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগতো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য, এখন নতুন সার্কুলার অনুযায়ী নির্দেশনা অনুযায়ী 60টা ডকুমেন্টের মধ্যে যে কোনো ডকুমেন্ট হলে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে। 1 নম্বর হচ্ছে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট, 2 নম্বর হচ্ছে এনি বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার্ড হতে পারে এবং হাতের লেখা হতে পারে, এমআরপিও হতে পারে। এরপরে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প ফরেন পাসপোর্টে থাকলে তারা পারবেন। এরপরে জন্ম নিবন্ধনপত্র, এনআইডি কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট বাংলাদেশের, ফর এক্সাম্পল এসএসসি এইচএসসি সার্টিফিকেট, অথবা এও লেখছেন তারা মানে 7 নম্বরে যে বাংলাদেশি নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় এমন যে কোনো সরকারি দলিল হলে চলবে। কত সহজ করে দেওয়া হয়েছে। তো আমি আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এই পরিবর্তনের সাথে বা এই ব্যাপারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং একটা গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখতে পেরেছি এবং এটা ছিল সবার কৃতিত্ব, সবার এটা ভূমিকা ছিল যারা এই ব্যাপারে সোচ্চার ছিলেন। এজন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিন নজরুল মহোদয় এবং তার পিএস ডেপুটি সেক্রেটারি সহ তার পুরো টিমকে। তারা অত্যন্ত প্রম্পটলি এবং এফিশিয়েন্টলি আমাদের সাথে অ্যাপ্রোচ করেছেন এবং আমরা যেটা দিয়েছি অলমোস্ট হুবহু তারা এটা নির্দেশনা বা প্রজ্ঞাপন আকারে জারি করে জানিয়ে দিয়েছেন। এখানে একটা কথা বলা দরকার যে আগে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে একটা ইউনিফাইড সিস্টেম ছিল না, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের নিয়ম এবং কোনো কোনো দেশে কী নিয়ম অনেকে বলতে পারতেন না, অনেক সময় দূতাবাস থেকেও প্রপার ইনস্ট্রাকশন সেখানে পাওয়া যেত না। কিন্তু এই নির্দেশনা জারি বা সার্কুলার জারির কারণে মাধ্যমে মোটামুটি পৃথিবীতে যেসব দেশে প্রবাসীরা আছেন সব দেশের জন্য একটা সুন্দর ইউনিফাইড সিস্টেম চালু হয়েছে, যেটা অত্যন্ত ভালো হয়েছে। এবং পরিশেষে একটা কথা বলতে চাই যে দেখেন, দাবি দাওয়া উপস্থাপনের ব্যাপারে, আদায়ের ব্যাপারে আপনাকে সঠিক জায়গায় সঠিকভাবে এবং সঠিক লোকের মাধ্যমে বা সঠিক লোকের কাছে কিন্তু নক করতে হবে। নতুবা দেখবেন যে দাবি দাওয়া দেখবেন যে ওই যেভাবে আছে এভাবেই থাকবে। আপনি রং ওয়েতে রং যাওয়াতে যতই চিল্লান তাদের কোনো কোরে পৌঁছবে না। এজন্য সঠিক ওয়েতে সঠিক জায়গায় আপনাকে নক করতে হবে।